প্রিয় দর্শক মণ্ডলী, আমি অরুণ কুমার বিশ্বাস আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যানকফ নিবেদিত বই ভালোবাসি তোমারে অনুষ্ঠানে। আমরা মূলত এই অনুষ্ঠানে বই নিয়ে আড্ডা দেওয়ার জন্য সমবেত হয়েছি এবং সামনে বইমেলা চলছে এবং আমাদের সঙ্গে আজকে আড্ডা দিতে এসেছেন দেশের একজন প্রথম সারির প্রচ্ছদ শিল্পী চারু পিন্টু। দাদা কেমন আছেন? এই তো বেশ ভালো আছি। বইমেলা চলছে, আপনি এ পর্যন্ত সহস্রাধিক অনেক সহস্র প্রচ্ছদ এঁকেছেন। তো আমার প্রথম প্রশ্নই হলো যে বইমেলা নিয়ে আপনার যে এই যে আয়োজন, অনেক প্রচ্ছদ করলেও তার মধ্যে ডিটেকটিভ বা গোয়েন্দাধর্মী বইয়ের প্রচ্ছদ কেমন এঁকেছেন, কিভাবে এঁকেছেন? আচ্ছা, বইমেলা তো আসলে নানান বিষয় নিয়ে লেখা হয়, কবিতা, গল্প, উপন্যাস, নানান রকম। তো গোয়েন্দা নিয়েও তো আসছে, কিন্তু আমরা গত ৩-৪ বছর বইমেলায় যতটা দেখেছি, আমাদের বাংলাদেশে তুলনামূলকভাবে কিন্তু গোয়েন্দা লেখক খুব কম। তো যারা লেখেন তারা তো ছোট ছোট গল্প করেই লেখেন, তো এই গল্পগুলো তৈরি করতে তো তাদের সময় লাগে ডেফিনেটলি। তো সে কারণে কিন্তু বইয়ের সংখ্যাটাও একটু কম। যেমন এই বছর বইমেলায় আমি এত প্রচ্ছদ করেছি যার ভেতরে শুধুমাত্র 3টা না 4টা আমি গোয়েন্দাধর্মী বই পেয়েছি। তো এটাই যদি আরও বেশি হতে পারতো তাহলে এটা আরও বেশি ভালো হতো। একটা সময় তো আমরা 85-র দশকে রাকিব হাসানের যে আমাদের গোয়েন্দা সিরিজগুলো আমরা পড়ে পড়ে বড় হওয়া, এবং তার একটা ধারাবাহিকতা রয়েছে। তো এরকম ধারাবাহিকতা যদিও আমি ওইটা রাকিব সাহেব তো অনেকটা আমাদের বিদেশি গল্পের অবলম্বনে ছায়া অবলম্বনে লিখেছেন। মৌলিক গল্প কিন্তু সেগুলো নয়, সেগুলো মৌলিক নয়, কিন্তু মৌলিক তো লিখতেই পারে যদি তার ওরকম একটা প্যাশন থাকে বা আমি এই চিন্তাটা ডেভেলপ করবো এরকম কিছু থাকে, তাহলে কিন্তু সে লিখতে পারে। তো এই লেখার মানুষ তো আসলে কম। এর কারণ কি মনে হয় আপনার? মনে হয় যে কবিতা বা কিংবা প্রেমের উপন্যাস বা প্রবন্ধ, এর সঙ্গে একটা মৌলিক জায়গায় তো তফাৎ তো একটা রয়েইছে গোয়েন্দা গল্প। এখানে যে বিষয়টা হয় যে নিজের স্বাচ্ছন্দ্য বোধের একটা ব্যাপার থাকে। যেমন আমি যখন আমার মন মতো কোনো কিছু আমি আঁকবো, তখন সেটা ধারা একরকম হবে, আবার যখন আপনি আমাকে বলছেন যে আমাকে এটা এঁকে দিতে হবে, তখন কিন্তু আমার মাথার ভিতরে ওই ফ্রেমটা গেঁথে যাবে, তাই না? তো গোয়েন্দা গল্পগুলো কিন্তু এমনই যে নিজের ভিতর থেকে আসলে আসা লাগবে, তাই না? একদম। তো আমি শেষটা কিভাবে সমাধানটা করব, বা আমি একটা ঝামেলাটা তৈরি করলাম, এটাকে এই প্যাচ থেকে কিভাবে ছাড়াবো, ছাড়ায় আর একটা গল্প বা আর একটা জার্নিতে কিভাবে যাব, তাই না? সেইগুলো আসলে ভাবতে গেলে খুব সূক্ষ্মভাবে আসলে। এটা তো ধরেন আপনি লেখকের কথা বললেন, তো আপনি যখন একটা গোয়েন্দা গল্পের প্রচ্ছদ আঁকছেন তখন তো আপনারও একটা মানসিক প্রস্তুতি দরকার যে এই লেখাটাকে উপজীব্য করে আমি কিভাবে প্রচ্ছদটা আঁকলে পরে এটা ফুটে উঠবে। এটা আসলে নির্ভর করে কেমন যে এই গোয়েন্দা সিরিজগুলো আসলে সাধারণত আমার কাদের জন্য লিখি, খুব সিনিয়র বয়স্ক প্রাজ্ঞ মানুষের জন্য লিখি না, আমরা দেখি কিশোর বা কৈশোরতা পার করেছে এমন একটা বয়সের ছেলে মেয়েদের জন্য কিন্তু বেশিরভাগই লেখা হয়। তো তাদের ভিতরে একটা ফ্যান্টাসি থাকে বা তাদের ভিতরে কিন্তু একটা মানে রহস্য একটা জায়গাগুলো থাকে। তো এটা ও কি পুরো বাড়ির কোনো সংকট সমাধানে যাবে, নাকি কোনো জঙ্গলের সংকট সমাধানে যাবে, নাকি কোনো হত্যাকাণ্ডকে ও আসলে সমাধানটা যাবে, এগুলো নির্ভর করবে আসলে লেখক কোনটাকে প্রাধান্য দিচ্ছে। ডেফিনেটলি। এবং এখানে একটা জিনিস আপনি বলেছেন ঠিকই যে সাধারণত যারা তরুণ কিশোর তারা এটার প্রতি অ্যাটাচমেন্ট ফিল করে, কিন্তু এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাই। স্যার উইনস্টন চার্চিল, তিনি একমাত্র রাষ্ট্রনায়ক যিনি কিনা সাহিত্য রচনা করে নোবেল পুরস্কার পেয়েছেন। উনি একটা দুর্দান্ত কথা বলেছেন যে আমি খুবই লাকি যে আমার জন্ম স্যার আর্থার কোনান ডয়েলের জন্মের পরে হয়েছে, না হলে উনি শার্লক হোমসের এই আখ্যানগুলো পড়তে পারতেন না। এটা আমি এই জন্য বললাম যে শুধুমাত্র তরুণরা নয়, সিনিয়ররা কিন্তু ডিটেকটিভ গল্প পড়ে থাকেন। না, এটা ঠিক আছে যে আসলে কি যে অনেক সময় আমরা কিছু মানুষকে দেখি যে তার বয়স 60-70 হয়ে গেছে, কিন্তু সে মিশছে ইয়ং জেনারেশনের সঙ্গে, কারণ সে নিজেকে নবায়ন করতে পারছে। তো এরকম যে আমার বয়স হয়ে গেছে, আমি বয়স হয়ে গেছি, এখন আমাকে অনেক ভারী ভারী বই পড়তে হবে, ব্যাপারটা এমন না যে আমার ভিতরে আমি নিজেকে নবায়ন করতে পারছি কিনা। অনেক সময় দেখবেন যে অনেক বয়স্ক মানুষের ছড়ার বই পড়ছে, বাচ্চাদের মতো করে বলার চেষ্টা করছে। আমরা অনেক টিচারকে দেখবো যে যখন বাচ্চাদের ক্লাস নিচ্ছে তখন বাচ্চাদের মতো করে অভিনয় করে করে ছোট ছোট করে ছড়া বলছে। তো তাদের ভিতরে ওই শিশু সুলভ ওই
কৈশোরত্ব মনোভাব যখন ভিতরে লালন করে তখন তার তো পড়তে সমস্যা নেই, হ্যাঁ, সে ঠিক কিন্তু এই- আনন্দ পায়, মজা পায়। হ্যাঁ, এই তাহলে সে কথাটাই কিন্তু পড়বেই। আখতারুজ্জামান ইলিয়াস তার একটা সাক্ষাৎকারে বলেছেন যে দেখো আমার বয়স অনেক হয়েছে কিন্তু শিশু মনটা এখনো রয়ে গেছে। তার কারণ প্রমাণটা হলো এরকম যে উনি যা কিছুই দেখেন খুব বিস্ময় বোধ তাকে তাড়া করে, মানে বিস্মিত হতে পছন্দ করেন। ওইটাই যে আমরা যদি মনে করি যে আমার বিষয়ের অভাব রয়েছে বা ক্ষুধা রয়েছে, তাহলে কিন্তু সে চিরকালই কিশোর থেকে যাবে, তাই না? যখন মনে করবে যে আমার কোনো স্বপ্ন নেই, আমার কোনো চাওয়া নেই, আমার কোনো পাওয়া নেই, আমার কেবল এখন মৃত্যুর সময় গণনা করা ছাড়া কোনো কাজ নেই, তখন সে কিন্তু আর চাইলেও একটা ছড়া পড়তে পারবে না, একটা গোয়েন্দা গল্প পড়তে পারবে না, একটা মিস্ট্রিয়াস ক্যারেক্টারের ভিতর দিয়ে যেতে পারবে না বা গল্পের ভিতর দিয়ে যেতে পারবে না। সে তখন সহজ সরল স্বাভাবিক একটা কিছু পড়বে, অথবা সে তার পুরনো বুলি আওড়াতে থাকবে, যে বা পুরনো গল্প বলতে থাকবে, তার ভিতরে সামনের কোনো গল্প থাকে না। রাইট, এখানে আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে আপনি একজন আর্টিস্ট, কাভার আর্টিস্ট, অন্যান্য কিছু আঁকছেন, তো সেই ক্ষেত্রে আপনি মাঝে মাঝে যখন টায়ার্ড বোধ করেন তখন আপনি কিভাবে নিজেকে চাঙ্গা করেন? যেমন আমি জানি আমি যখন বই পড়তে থাকি একটা সময় কিন্তু আমার একটু তেষ্টা পায়, তো ন্যাচারালি আমি কফি খেতে খুব পছন্দ করি। আপনার ক্ষেত্রে কি চা কফি এরকম কোনো বিষয় আছে? চা কফি দুইটাই আমার পছন্দ। তো যখন আমাদের কাজ আমরা বেশিরভাগই রাতে হয়, তো তখন আমি অবশ্যই কফি বেশি পছন্দ করি। আমরা জানি যে শার্লক হোমস কিন্তু পাইপ খেতেন এবং চারমিনার খেতেন আমাদের ফেলুদা, এবং সিগারেট খেতেন আমাদের ব্যোমকেশ বক্সী। অর্থাৎ যারা ডিটেকটিভ ক্যারেক্টারগুলো, এটা মনে হয় চরিত্র চিত্রণের প্রয়োজনে মনে হয় এরকম একটা কিছু দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটা প্রয়োজনে একটা ক্যারেক্টার রূপ তৈরি করার জন্য করে। আবার আপনি দেখেন যে সুজন দাশগুপ্ত, রেকেন বাবু, সে কিন্তু কিছু খায় না, কিন্তু সে খুব ভুলভাল বাংলা প্রবাদ বলে, রাইট, ভুলভাল কথা বলে। এটা একটা ক্যারেক্টার, এটা হচ্ছে একটা মানুষের যে ক্যারেক্টারের ধরন, হ্যাঁ, তার যে চিরায়ত ভাবে তাকে চেনা, যে ওই সিম্বলটা হয়তো ইউজ করে, মানে একটা ক্যারেক্টার কল্পচিত্র তখন চোখের সামনে ফুটে ওঠে। ও যেমন রেকেন বাবু অনেক কথা বলে, অনেক কথা বলে। আবার দেখেন রবীন্দ্রনাথ যখন আমাদের গোয়েন্দা নিয়ে লিখেছেন, উনি একটা গল্প লিখেছেন ডিটেকটিভ, হ্যাঁ, সে কিন্তু নিজেই ডিটেকটিভ হয়ে লিখছেন, এটাও তো একটা ব্যাপার। হ্যাঁ, ডেফিনেটলি উনি যেভাবেই করুন সেখানে কিন্তু তার একটা ইনপুট ছিল। তো আমি যেটা বলছিলাম কফির কথা, আমাদের এপার বাংলায় একটা ডিটেকটিভ ক্যারেক্টার আছে অলোকেশ রয়, উনি কিন্তু রীতিমতো কফি কহলিক। উনি বলেন যে কফি না খেলে আমার মগজ খোলে না। এটা সত্যি কথা। যখন আপনি কোনো জটিল কোনো কিছু সমাধান করতে যাবেন, আমাদের ক্ষেত্রেও যেমন আমি জানি না যে এখানে কোন রং ভাল লাগছে কি ভাল লাগতেছে না, কনফিউশনে ভুগি, তখন আমি কফি খাই, হয়তো ওই সময় আমার হয়তো মাথার চিন্তাটাও খুলে যায়। ঠিক, অর্থাৎ এটা এক ধরনের হ্যাঁ, রাইট, এন্ডোরফিনস বলে এক ধরনের আপনার হরমোন রয়েছে, সেটা কিন্তু মানে আমাদেরকে উজ্জীবিত করে। তবে আবার এও বলে ডক্টর যারা, তারা বলেন যাতে ঘুমের সমস্যা আছে তাদের কিন্তু সন্ধ্যার পরে কফি পান এটা অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এটা অতিমাত্রায় খেলে হয়তো একটু পান করলে হয়তো একটু প্রবলেম হতে পারে। এবার একটু বইমেলার কথায় আসি। বইমেলা তো চলছে এখন, এবারে বইমেলার সম্বন্ধে আপনার কি অভিব্যক্তি, কি কেমন চলছে, কেমন দেখছেন? আমি দুঃখের বিষয়, আমি প্রতিবারই বইমেলায় আমি প্রতিদিন থাকার চেষ্টা করি। এবার আসলে অনেক চাপ রয়েছে কাজের, এখনো কাজ শেষ হয়নি, এখনো বইমেলা আমার যাওয়া হয়নি, তবে শেষের দিকে হয়তো আমি যাব, আমি জানি না কবে যেতে পারবো। তো আশা করি ভালোই চলবে, কারণ এবার তো অনেক প্রকাশক, মানে প্রকাশনার সংখ্যা মনে হয় এবার একটু বেশি। হ্যাঁ, 800-র মতো স্টল, 800-র মতো অনেক জায়গায় মিলে করা। এটা আসলে ঘুরে ঘুরে দেখে শেষ করা যাবে কিনা একদিনে, এটা একটা মুশকিল। একটা বই যখন হয়ে ওঠে তার পেছনে একজন লেখক, প্রকাশক এবং অবশ্যই একজন প্রচ্ছদ কারিগরের একটা ব্যাপার রয়েছে। তো আপনি তো অনেক কাভার তৈরি করেন, তো একটা মজার ব্যাপার যে যার অনেকগুলো সন্তান, তিনি কিন্তু একটু মানে বিচলিত থাকেন যে কাকে রেখে কাকে দেখি। তো আপনি বইমেলায় গিয়ে আপনার এই প্রচ্ছদগুলোকে কিভাবে তার সান্নিধ্য লাভ করেন? এটা আসলে একটা কি যে নিজের সঙ্গে নিজের একটা যুদ্ধ করা। আমি জানি যে এই প্রচ্ছদটাও আমার, ওইটাও আমার, ওইটাও আমার। তো তখন আমি কনফিউশনে পড়ে যাই যে মানে এটা আসলে মানে অনেকটা কি বলা যায় যে আপনার অনেকটা ম্যাজিকের মতো অথবা জুয়া খেলার মতো হতে পারে, যে আমি আমার বেস্টটাই আমি হয়তো দিলাম প্রকাশককে। এখন আপনি এক ধরনের প্রকাশক, আপনার প্রিন্ট করার মানে একরকম, আরেক প্রকাশকের আরেক রকম,
তার কাগজের মান আর এক রকম। এটা নির্ভর করে যে সেই প্রকাশকগুলো কিভাবে এটা আমার মানে আমি যখন আঁকি তখন তো আমি একরকম দেখে চিন্তা করে আঁকি, যখন প্রিন্টটা হয় তখন আসলে আমার নির্ভর করতে হয় প্রকাশকদের উপরে, তারা কি কোয়ালিটির কাগজ দিলো, কি প্রিন্ট করলো, সেটা অ্যাম্বুশ ঠিকভাবে বসেছে কিনা, বা তার কাটিংটা ঠিক আছে কিনা, মার্কিং জায়গাগুলো আচ্ছা, ঠিক আছে এরকম কিনা। কোনো চ্যালেঞ্জের মুখোমুখি কি হন যে লেখক এসে বললো না এটা আমার পছন্দ হয়নি, আপনাকে একটু এরকম মানে আপনাকে ডিকটেট করছে লেখক কিংবা প্রকাশক এরকম? প্রকাশকরা খুব একটা ঝামেলা করে না, তবে যারা একটু সিনিয়র লেখক বা যাদের অনেকগুলো বই বের হয়েছে তাদের ক্ষেত্রে খুব একটা ঝামেলা হয় না। ঝামেলা এটা বেশিরভাগ হয় আমার যারা নতুন লেখক বা নতুন বই হচ্ছে, তারা আসলে অনেক চিন্তা করে ফেলে। হ্যাঁ, চিন্তা করে কি যে আবেগের ঘন ঘটা বেশি, তাদের ভিতরে এত পরিমাণ আবেগ কাজ করে। এটা অবশ্যই পজিটিভলি দেখি যে তারা লিখতে লিখতে না প্রচ্ছদে এঁকে ফেলে। ওকে ওকে, হ্যাঁ, মানে এটা একটা চ্যালেঞ্জ হয়ে ওঠে, চ্যালেঞ্জ হয়ে ওঠে যে লেখকই বলে দিচ্ছে যে আমি প্রচ্ছদ এইভাবে দেখছি, কিন্তু তার তো ধারণা নেই প্রচ্ছদের ভাষা আর এক রকম। রাইট, হ্যাঁ, এবং সেই ব্যাপারে আপনি বিশেষজ্ঞ। হ্যাঁ, সেই বিষয়ে তো অবশ্যই একটা অভিজ্ঞতা আছে, দীর্ঘ দিনের একটা জার্নি, দীর্ঘ প্রায় 15-20 বছর ধরে প্রচ্ছদ করছি, তো আমার তো একটা অভিজ্ঞতা আছে যে ওই লেখার উপরে কি ধরনের প্রচ্ছদ যাবে, এটা ওয়াটার কালার যাবে নাকি এটা ডিজাইন যাবে নাকি টাইপোগ্রাফিতে যাবে নাকি এটাকে অ্যাক্রিলিকে করব, কিসে করব নাকি ডিজিটালি করব। এখন মানে এই স্বাধীনতাটুকু আমি মনে করি প্রত্যেক প্রচ্ছদ শিল্পীর থাকা উচিত। হ্যাঁ, তার লেখকের সঙ্গে বা প্রকাশকের সঙ্গে সে আমাদের গল্পটা থাকা উচিত, যে আলাপচারিতা থাকা উচিত যে কেমন করলে ভালো হয়, তো ওইটাকে নিয়ে আর্টিস্ট তার মতো একদম স্বাধীনভাবে করবে, এটাই হলে একটা পূর্ণাঙ্গ প্রচ্ছদ। আচ্ছা, আমাদের বর্তমান পাঠকের জন্য আপনার কি ধরনের বক্তব্য, যে আসলে তারা পাঠ করছে কিনা বা করলে তাদের কিভাবে বই ঘনিষ্ঠ হওয়া উচিত? আসলে যে আমি মনে করি যে বাংলাদেশের প্রতিটা ঘরের প্রতিটা মানুষের কাছে অবসর টাইমে একটা বই থাকা উচিত। আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের 18 কোটি মানুষ বা 16 কোটি মানুষ প্রত্যেকে যদি একটা করে বই পড়ে, তাহলে 18 কোটি সাহিত্য সে পড়ছে, রাইট, তাই না? প্রতিদিন যদি সে 2 পৃষ্ঠা করেও বই পড়ে, তাহলে কিন্তু সে ওই লেখা সম্বন্ধে জানতে পারছে, 18 কোটি মানুষের কাছে কোনো না কোনো লেখা পৌঁছাচ্ছে। ঠিক, কিন্তু আমাদের মানুষ আসলে কি আমরা পড়ি? কিন্তু পড়া উচিত। প্রতি বছরই তার বইমেলায় যাক বা যে কোনো লাইব্রেরি থেকে হোক, গল্প, উপন্যাস, প্রবন্ধ যা হোক, তার কেনা উচিত, নিয়ে পড়া উচিত, বইয়ের সঙ্গে থাকা উচিত। থাকা উচিত। আপনাকে অশেষ ধন্যবাদ চারু পিন্টু দাদা। আমি আশা করছি আপনি আগামী সময়ে আরও সুন্দর সুন্দর প্রচ্ছদ আমাদেরকে উপহার দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের বই ভালোবাসি তোমার অনুষ্ঠানের এই পর্ব এখানেই ইতি টানছি। আশা করছি পরবর্তী পর্বে আমরা হাজির হব আরও একজন নতুনতর অতিথি নিয়ে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অতি অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।